মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? নমস্কার, আসসালামু আলাইকুম। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আজকে আমি আপনার সঙ্গে রয়েছি টিনটিন। রাত 2:30 ধর্মতলার মোড়ে একটা ভাঙাচোরা গাড়ি দেখতে পাচ্ছি। দু একজনকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলল হঠাৎ করে গাড়ি উল্টে একটা অ্যাক্সিডেন্ট। জানতে পারলাম 3 জন গুরুতর আহত হয়েছেন এবং কাছেরই একটি হাসপাতালে গেছেন। জানি না, হঠাৎ করে সেদিন মনে হলো যে হাতে সময়ও ছিল, দেখি কি হয়েছে। গেলাম হাসপাতালে, সরকারি হাসপাতাল। জানতে পারলাম সেই মানুষগুলোর রক্তের প্রয়োজন। তাদের মধ্যে একজনের অবস্থা এতটাই গুরুতর যে রক্ত না পেলে হয়তো মারা যাবেন, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। আজকে আমরা এই আলোচনা অনুষ্ঠানে আলোচনা করব এই রক্তদান নিয়ে। বিজ্ঞান অনেক এগিয়েছে, কিন্তু রক্ত কি উৎপাদন করতে পারছে বিজ্ঞান? না, এখনো পারছে না। তাই রক্তদান মহান দান। আর এই রক্তদান নিয়ে, রক্তদান আন্দোলন নিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলার জন্য আমাদের একজন বিশিষ্ট অতিথি রয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য শ্রী অভিজিৎ রায়। অভিজিৎ দা, তোমাকে স্বাগত। নমস্কার শ্রোতা বন্ধুরা। আজকে আমি প্রথমেই তোমার থেকে যে কথাটি দিয়ে শুরু করব, রক্তদান কি এটা আমরা জানি সবাই, কিন্তু আমাদের একটা রক্তদানের তো ইতিহাস রয়েছে। সেই ইতিহাস সম্বন্ধে যদি শ্রোতাদের কিছু বলো। আসলে রক্তদান বিষয়টার উৎপত্তি আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যদি এটার ব্যাখ্যা করি বা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই ভারতবর্ষের কিন্তু অতীত ইতিহাসে রক্তদানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা পৃথিবীতে যখন এই ব্লাড ব্যাংক, আজকে আমরা যেটাকে শুনি হচ্ছে ব্লাড ব্যাংক, যেখানে হচ্ছে রক্ত সংগ্রহিত হয়, সেই ব্লাড ব্যাংকের প্রথম ব্লাড ব্যাংক ইংল্যান্ডে এবং ভারতবর্ষে, এবং ভারতবর্ষের মধ্যেও আমাদের গর্ব করবার বিষয় এটা যে আমাদের কলকাতা শহরের ন্যাশনাল মেডিকেল কলেজে প্রথম ব্লাড ব্যাংক হচ্ছে তৈরি হয় 1939 সালে কলকাতা এবং লন্ডনে। এবং সেখানে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনি এর প্রথম এই স্বেচ্ছায় রক্তদান এই বিষয়ে হচ্ছে উদ্বুদ্ধ করেন। এর পূর্বে যেটা হতো, হয়তো রক্ত সংগ্রহিত হতো, কিন্তু সেটা মানব দেহের মধ্যে হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করা, মানে যেটা বলা হয় যে অপারেশনের সময় হলেও সেটাকে হচ্ছে পৌঁছে দেওয়া মানুষের শরীরের ভেতরে, সেটাকে কিন্তু সেই সময় করা সম্ভব হয়নি। তাহলে আমরা কি এক্ষেত্রে বলতেই পারি যে একটা কথা আছে না ইংরেজিতে, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একদম ঠিক। তো আমরা স্বল্প ইতিহাস শুনলাম, এবার আমরা জানতে চাইবো যে এই রক্তদান আন্দোলন, একে আন্দোলনই বলা হয় অবশ্যই। আন্দোলন মানে এর অনেক প্রতিবন্ধকতা রয়েছে, বোঝাই যাচ্ছে। এই আন্দোলন কিভাবে গড়ে উঠল? এই আন্দোলন সেই সময় থেকে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তার পরবর্তী সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি যখন একটা খুব ভালো উক্তি সেই সময় করেছেন। 1937 সালে কলকাতা মেডিকেল কলেজে একটি সভায় প্রফুল্লচন্দ্র বলেছিলেন, অনেক বেকার যুবকেরা ব্লাড ব্যাংকে পয়সার বিনিময়ে রক্ত বিক্রি করতে আসে, কিন্তু আমাদের মধ্যে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, নিজের রক্ত দান করার ব্যাপারে তাদের উদ্যোগী হওয়া উচিত। আমাদের দেশে রক্তদানের মধ্যে বোধ হয় আচার্য প্রফুল্লচন্দ্রই অন্যতম উৎসাহদাতা। আচ্ছা, রক্তদান আন্দোলন কেন, রক্তদান আন্দোলন কেন বলা হয় একে? রক্তদানকে আন্দোলন এই কথাটা আমরা বলি, এই কারণটা হচ্ছে যে রক্তদান নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে ভ্রান্ত ধারণাও রয়েছে। হয়তো আমরা দেখি আমাদের চারপাশে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে হচ্ছে রক্ত, তারা ব্লাড ক্যাম্প করছেন, ব্লাড ক্যাম্পের মধ্যে দিয়ে রক্ত সংগ্রহ।
কিন্তু আদৌ কি সেই রক্ত মানুষের কাজে লাগছে, এ বিষয়ে কিন্তু আমাদের সতর্কতা থাকা দরকার। এবং এখান থেকে কিন্তু আমাদের রক্তদানের বিষয়ে আরো বেশি সচেতন হয়ে আন্দোলনের আকার নেওয়াটা দরকার। কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষে 120 কোটি লোকের জন্য 90 লক্ষ ইউনিট রক্ত হচ্ছে প্রয়োজন। আর এই রক্ত স্বেচ্ছায়, প্রফুল্লচন্দ্রের কথা ধরেই যদি বলি, হ্যাঁ সত্যি, স্বেচ্ছায় যে মানুষ হচ্ছে এগিয়ে এসে পীড়িতদের জন্য, যাদের রক্ত লাগবে তাদের জন্য রক্ত দান করবেন, এই কাজ আমাদের করতে হবে এবং সেটা আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠবে বলে আমরা বিজ্ঞান মঞ্চ থেকে মনে করি। আচ্ছা, এবার আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে যে এই রক্তদানের আন্দোলনের অনেকগুলো কি বলবো ভালো দিক তো রয়েছে, আবার অনেকগুলো এখনো যে দিকগুলো হয়তো আপনাদের আরো বেশি ভাবায়, আরো বেশি উৎসাহ যোগায়, এরকম দিকও রয়েছে, মানে এখনো খানিকটা অংশ আবার হয়তো আপনাদের জয় করা বাকি। তো এই রক্তদান আন্দোলনের প্রতিবন্ধক কথাগুলো কি কি, মানে আপনাদের অসুবিধাগুলো কি কি? অসুবিধা অনেক রয়েছে। এই যে কথাটা আমরা আগে বলছিলাম যে অনেক ব্লাড ক্যাম্প হচ্ছে, কিন্তু ব্লাড ক্যাম্প করার মধ্যে দিয়ে যে সংগৃহীত রক্ত যাচ্ছে তার একটা বড় অংশ নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে রক্তের স্বল্পতা দরকার, মানে স্বল্পতা রয়েছে, দরকার রক্তটা, সেই সময় কিন্তু রক্তটা পাওয়া যাচ্ছে না, অনেকটা যেন আনুষ্ঠানিক হয়ে যাচ্ছে। সারা বছর ধরে যেই সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের প্রয়োজন, সেই সময় যদি আমরা রক্তটাকে পৌঁছে দিতে পারি, সেই সময় যদি আমরা রক্তদান শিবিরগুলোকে করতে পারি, যেমন আমি উদাহরণ দিয়ে আপনাদের বলতে পারি যে যখন গরমের সময় থাকে এপ্রিল মে মাসটা, ব্লাড ব্যাঙ্কগুলোতে প্রচন্ড রক্তের অভাব থাকে। সেই সময় যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, বিভিন্ন নার্সিং হোমেও ভর্তি হন, তাদের জন্য যেজন হয়, ব্লাড ব্যাঙ্কগুলো তখন তা জোগাড় করে উঠতে পারে না। শুধু এই সময়টাই কেন, আমাদের উৎসবের সময় তো যখন সবাই আনন্দে মেতে আছে তখন রক্তের প্রচন্ড স্বল্পতা দেখা যায়। অবশ্যই অক্টোবর মাসটা খুব মানে পুজোর সময়, কালো দিক। সেই সময় আমরা সবাই একদিকে আনন্দ উৎসব করছি, আমাদের ডাক্তার নেই, রক্ত নেই, কিছুই ডাক্তার নেই, রক্ত নেই, এবং রক্তের সেই সময় একটা ভয়ানক ক্রাইসিস সেই সময় চলে আসে। একদিকে উৎসবের আলো, আরেকদিকে লাল অন্ধকার। একদম ঠিক বলেছেন আপনি। এবার আমার দ্বিতীয় প্রশ্ন যে এই যে রক্তদানকে কেন্দ্র করে বাঙালির মধ্যে একটা নতুন মানে জোয়ার এসছে। কলকাতায় আমরা মানে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গলিতে আমরা রক্তদান উৎসব পালন হতে দেখেছি, তো কিন্তু তাও যেন কোথাও একটা ভাটা রয়েছে। এই কলকাতা, আমি দুটো প্রশ্ন একসাথে, কলকাতা ভারতবর্ষের মানচিত্রে রক্তদান নিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কেন এখনো ভাটা রয়েছে? আপনার প্রথম প্রশ্নটা আমি আগে আসি যে পশ্চিমবঙ্গ, ওই যে আপনি প্রথমে বললেন না, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো, ঠিক একই রকম বাংলায় কিন্তু এই রক্তদানের বিষয়, অর্থাৎ পশ্চিমবঙ্গে, আমরা বলবো পশ্চিমবঙ্গে কিন্তু রক্তদানের বিষয় একদম শীর্ষে রয়েছে, স্বেচ্ছায় রক্তদানের বিষয়। কিন্তু আবার ওই যে ভাটার কথা বললেন, ওই যে শিক্ষিত যুব সমাজের মধ্যেও কিন্তু আমরা এটা কথাটা বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষিত যুব সমাজ তারা কিন্তু এই অংশে, এই স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসার ক্ষেত্রে কিছুটা তাদের কাছে, আমরা যদি একটা ইংরেজি শব্দ ব্যবহার করি, ইনফরমেশন গ্যাপ রয়েছে। যে সময় অনেকে তারা মনে করেন, বাংলায় কি আমরা কুসংস্কার বলতে পারি, দ্বিধা বলতে পারি, তার কারণ সঠিক তথ্যটা না জানা। আমরা যদি দেখি যে একজন মানুষ সে প্রতি অন্তর রক্তদান করতে পারে এবং প্রতি 3 মাস অন্তর তারা সে যে রক্তটা দেবে, আবার পরবর্তী 3 মাসের মধ্যে তার শরীরে সেই রক্তটা পুনরায় তৈরি হয়ে যাবে, তার শরীরের কোনো রকম অসুবিধা হবে না। আবার এরকমও কুসংস্কারের সম্মুখীন আমরা প্রচারের সময় দেখি যে অনেকে বলেন যে শীতকালে নাকি রক্ত জমে যায় শরীরের ভেতরে। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। ফলে আমরা আবেদন রাখবো সবার কাছে যে এই স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে আমরা
আরো বেশি করে হচ্ছে এগিয়ে আসবো, যুব সমাজকে আরো বেশি এগিয়ে আসতে হবে, মানে আরো অনেকটা পথ চলা বাকি। অনেকটা পথ চলা আমরা বাকি। এই অনুষ্ঠানে পথ চলতে চলতে বেশ খানিকটা পথ এগিয়েছি। আমরা আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন এই রক্তদান নিয়ে আলোচনা করতে শ্রী অভিজিৎ রায়। আজকে আমরা এক্ষুনি একটি বাণিজ্যিক অঞ্চলের পর ফিরে আসব, আর অনেক বিস্তারিত কথা বলবো, অনেক বিষয় আমাদের সামনে উঠে আসবে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি রয়েছি সঙ্গে আপনাদের বন্ধু, এই ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ টিনটিন। আমাদের ফোন নাম্বার 24146060। আপনার মতামত এবং আপনার সাজেশন জানাতে থাকুন। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যদি এক মুঠো কলি না ফুটতো, এক রাশ ফুল দেখে এক ঝাঁক অলি কি জুটত? আমার এখানে থাকা, কথা দিয়ে ছবি আঁকা, অলি নেই কলি নেই লাগতো যদি 90.8 মেগাহার্টজ রেডিও জেইউ না থাকতো। আমি দেবাশিস বসু, রেডিও জেইউর শ্রবণ সঙ্গী। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নামটির মধ্যে একটা ওজন রয়েছে, শুভ বোধের ওজন স্তর ঠিক রাখবে বলেই, যাতে সব বয়সের সবাই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে, বিশ্বাস পেতে পারে। নিয়মিত শুনুন কমিউনিটি রেডিও, রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। এই কমিউনিটি রেডিওতে আপনিও আসতে পারেন সময় পেলেই। রেডিও জেইউ অর্থাৎ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ আমি শুনি, আপনারাও শোনেন তো? ফিরে এলাম বাণিজ্যিক অন্তরালের পর। আমার নাম টিনটিন। আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রক্তদান আন্দোলন বা রক্তদান নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন গান মঞ্চের একজন প্রতিনিধি শ্রী অভিজিৎ রায়। এতক্ষণ আমরা রক্তদান আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। আমি এবার আপনাকে একটি প্রশ্ন করব, যে আপনারা বলছিলেন যে আমরা জানি যে এই রক্তদানকে ঘিরে মানুষের অনেক কুসংস্কার কিংবা দ্বিধাবোধ বা দ্বন্দ্ব রয়েছে। তো এই অন্ধকার, মনের অন্ধকার দূর করার জন্য, মানুষের মনে সচেতনতা বা আলো জ্বালানোর জন্য আপনারা কি কি প্রয়াস নিচ্ছেন? আমরা তাহলে ওই যে রক্তদান শিবির যখন হচ্ছে একটা অর্গানাইজ করা হয়, তার আগে কতগুলো পদক্ষেপ হচ্ছে নিতে হয়। তার প্রথম পদক্ষেপ হচ্ছে যে যারা রক্ত দেবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যেখানে আমরা রক্তটা সংগ্রহ করব সেই জায়গাটা কেমন সেটা ভালো করে নেওয়া, সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে কিনা, একটা স্বাস্থ্যকর পরিবেশ কিনা, দ্বিতীয় এটা। 3 নম্বর হচ্ছে যারা রক্ত দেবেন তাদের শারীরিক অবস্থা, সেই সময় উপস্থিত ডাক্তারবাবু যারা থাকবেন তারা সেটাকে ভালো করে নিরীক্ষণ করবেন এবং নিরীক্ষণ করাবার মধ্যে দিয়েই তারা কিন্তু রক্তটা সংগ্রহ করবেন। এই যে উদ্বুদ্ধকরণের পদ্ধতি, এই উদ্বুদ্ধকরণের পদ্ধতি বা হচ্ছে যে প্রক্রিয়া আমরা হচ্ছে চালিয়ে থাকি, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, অঞ্চল, প্রতিটা মানুষের কাছে হচ্ছে বিভিন্নভাবে লিফলেটের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ছোট ছোট ক্যাম্প করে তাদেরকে আমরা হচ্ছে উদ্বুদ্ধ করি। এবং এই উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়েই আমরা দেখেছি যে ওই যে বলছিলাম না যে আজকের যুব সমাজের একটা বড় অংশ যে রক্তদানের বিষয়ে শিক্ষিত সমাজের মধ্যে এটা রয়েছে, তারা নেমে আসছে না। তাদেরকে নামিয়ে নিয়ে আসার জন্য কোনো উপঢৌকন আমরা দিতে চাই না। আমরা মহান দান, স্বেচ্ছায় রক্তদান, জীবন দান, এর মধ্যে দিয়ে কিন্তু এই প্রয়াসটা আমরা চালিয়েছি এবং
আমরা কিন্তু খুব ভালোভাবে সফল, আমরা তো জানি যে কলকাতা এখন শীর্ষে রয়েছে রক্তদান আন্দোলনে ভারতের ক্ষেত্রে। একদম তাও শীর্ষে অনেকটা রয়েছে। কাজ করা বাকি, কারণ আমরা শীর্ষে যেহেতু আমাদের দায়িত্ব আরো বেশি। দায়িত্ব অনেক বেড়ে গেল। আচ্ছা, আমাদের সাধারণ মানুষ হিসেবে এখনো যারা রক্তদান এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় কিংবা রক্তদান করিনি কিংবা করেছি, তাদের মধ্যে কিন্তু অনেক সময় দ্বিধা আসে। একেবারে যে আসে না সেটা বলা ভুল। যে কোনো বয়সের মানুষই কি রক্ত দিতে পারেন? না, যে কোনো বয়সের মানুষ রক্ত দিতে পারে না। 18 বছর বয়স হতে হবে তাকে, এবং যারা 60 বছরের ওপরে তারাও কিন্তু আবার রক্ত দিতে পারবে না। অর্থাৎ 18 থেকে 60 এই বয়সের মধ্যে যারা পড়ছেন তারা রক্তটা দিতে পারবেন। এবং তাদের মধ্যে সেই জন্যই বারবার বলছি যে যুব সমাজকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে এইখানে। আর কি কি কন্ডিশনস রয়েছে এক্ষেত্রে যদি একটু বলেন? আর যেগুলো রয়েছে যে তার প্রেশার নরমাল হতে হবে, তার প্রেশার নরমাল থাকতে হবে, তার ব্লাড সুগার থাকলে সে রক্ত দিতে পারবে না। এই দুটোই মূলত চেক আপ করা হয় যখন রক্তদান বা রক্তটা যখন তার থেকে সংগ্রহিত হয়। এবার আমি একটি প্রশ্ন করবো, এই প্রশ্নটা করার মূল কারণ কিন্তু অন্য। ধরুন আমি জানি আমার একটি বিশেষ রোগ রয়েছে কিংবা আমার রক্তে কোনো জীবাণু রয়েছে, আমি জানি, আমি কি চাইলে আমি রক্ত দিতে পারি? এই প্রশ্নের সঙ্গে জুড়ে রয়েছে আরেকটা প্রশ্ন। এখনো বহু মানুষ বিশ্বাস করেন যে রক্ত দেওয়া বা নেওয়ার ফলে অনেক সময় সরকারি ব্লাড ব্যাংক থেকেও রোগ জীবাণু এসে যেতে পারে শরীরে। না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা মেডিকেল কলেজেও আমরা নিয়মিত যাতায়াত করি, সেখানেও যারা রয়েছেন আমাদের বিজ্ঞান মঞ্চের যারা বিজ্ঞান কর্মী, আমরা নিজেদের বিজ্ঞান কর্মী বলি, বিজ্ঞান কর্মী যারা রয়েছেন সেখানেও আমরা দেখেছি, ওনাদের সাথেও কথা আমরা বলেছি, এবং সেখানে আমরা দেখেছি যে এই ধরনের রক্তদানের ফলে বা রক্ত দেওয়ার পর যে রক্তটা সংগ্রহিত হয়, সেই রক্তটা যদি সরকারি ব্লাড ব্যাংক হয় তাহলে সরকারি ব্লাড ব্যাংকের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ খুব বেস্ট জায়গায় রয়েছে, যারা বা সব থেকে ভালো জায়গায় পরীক্ষা করেন, এবং তারা একটা রিপোর্ট আমাদের দেন যে রক্তটা সংগ্রহিত হলো তাদের মধ্যে কোনো রকম রোগ জীবাণু বা কোনো রকম সংক্রামিত ব্যাধি রয়েছে কিনা। তাহলে আমরা কিন্তু উল্টো দিক থেকে আবার সমাজের সেই সমস্ত মানুষের কাছে সেটা আবার একটা বার্তাও পৌঁছে দিতে পারি। অনেকে তো রক্ত পরীক্ষাও করেন না, হয়তো একটা রক্তদান শিবির হলো, সেখানে গিয়ে রক্তটা দান করলেন, কিন্তু তার শরীরের ভেতরে কোনো রকম জীবাণু রয়েছে কিনা, কোনো ইনফেকশিয়াস ডিজিজ রয়েছে সেটা জানার জন্য কিন্তু এই ধরনের সরকারি যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেখানে দিলে তারা একটা রিপোর্ট তারা সংগঠকদের দেয়। আমরা যদি সেটাকে ফিরিয়ে দিতে পারি আবার সেই মানুষগুলোর কাছে, আইডেন্টিফাই করতে পারি, তারকে জানাতে পারি, তাহলে তারাও কিন্তু চিকিৎসার মধ্যে দিয়ে সেই সংক্রামিত ব্যাধির থেকে মুক্তি লাভ করতে পারবে। ফলে কেউ যদি লুকিয়েও এসে রোগটাকে, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে কোনো একটা রোগকে হয়তো চেপে গেল বা লুকিয়ে রাখলো, এসে রক্তদান করলো। আবার অপোজিট দিকে অভিজিৎ দা বলতে চাইছো যে আপনি যদি যে রক্তটা পাচ্ছেন সেটা একেবারেই সুরক্ষিত, একেবারেই আপনার জীবন সেটা বাঁচাবে, একদম বাঁচাবে। এবার আমার পরবর্তী প্রশ্ন, যে কলকাতায় আমরা জানি যে রক্তদান সপ্তাহ পালন করা হয়, এর উদ্দেশ্য কি? রক্তদান সপ্তাহ পালন করবার উদ্দেশ্য মূলত আরো উদ্বুদ্ধ করা। কারণ আমরা জানি, একটু আগে বলছিলাম যে ওই গরমের সময়টাতে আমাদের রক্তের স্বল্পতা সব থেকে বেশি থাকে, ব্লাড ব্যাংকগুলোতে হাহাকার চলে, এবং সেখান থেকে উৎসবের সময়ও সেটা হয়। এবং এই সময়টায় যেহেতু স্বল্পতা থাকে, যারা রক্তকে নিয়ে কালোবাজারি করেন, এই রক্তকে নিয়ে সরকারি একটা চক্র রয়েছে, বেসরকারি কুচক্রী বলতে পারি আমরা এদেরকে, এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা রক্তকে বিক্রি করেন সেই সময়। তাই সংগঠকদের বলবো যে যখনই রক্তদান করবেন এই সময়টাকে মাথায় রাখুন, সারা বছরটাতে আলাদা আলাদা করে রক্তদান করুন। এক সময় সবাই মিলে একটা প্রতিযোগিতায় নেমে গেলাম যে এখনই করতে হবে আমাদের রক্তদান, না, সেটা না। সারা বছর ধরে রক্তদান করুন, ব্লাড ব্যাংকগুলোর সাথে যোগাযোগ রাখুন, সরকারি জায়গায় দিবেন। আমরা এটা নীতিগতভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা মনে করি যে সরকারি জায়গায় ব্লাডগুলো দিলে পরে সেখান থেকে সেটা কালোবাজারি হওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকে। আমি এবার একটা প্রশ্ন করব, হয়তো এই আলোচনার সঙ্গে যুক্ত অবশ্যই।
এই প্রশ্নটি যে আমরা ছোটবেলায় পড়েছি স্কুলে যে বিভিন্ন এক্সেপশনাল ব্লাড গ্রুপ হয়, রেয়ার ব্লাড গ্রুপ হয়, তো সেই সব মানুষদের ক্ষেত্রে মানে বিজ্ঞান মঞ্চ তাদের জন্য কি বলবেন? রেয়ার যাদের, তার মধ্যে হচ্ছে বি নেগেটিভ, খুবই রেয়ার। এবং বিভিন্ন সময় অপারেশনের, আমরা যারা বিজ্ঞান আন্দোলনের কর্মী, আমরা দেখি আমাদের কাছে প্রচুর ফোন আসে, এবং শুধু ফোন আসে না, তারা চায় যে হচ্ছে বি নেগেটিভ রক্তটা হচ্ছে কাদের কাছে আছে আপনারা একটু জানান। এবং যাদের বি নেগেটিভ, তারা কোনো সময় তাদের হসপিটালে তাদের ভর্তি হলে তাদের যে সাবস্টিটিউট যে রক্তদাতা, সেটার একটা তালিকা, এটাও কিন্তু আমরা এই যে রক্তদান করছি, এর শিবির করছি, তার মধ্যে দিয়েও কিন্তু বের করে রাখা। এবং আমরা বলি যে এদেরকে রক্তদানের মধ্যে আনবেন না, এদেরকে যারা জানেন এই নেগেটিভ রেয়ার গ্রুপ যাদের রয়েছে তাদেরকে আলাদা করে রাখুন, সুরক্ষিত রাখুন, প্রয়োজনে তাদেরকে পাঠান, তাদেরকে হচ্ছে ব্যবহার করুন সেইখানেই, কারণ তারাও হচ্ছে ভলেন্টিয়ারি হচ্ছে রক্তদান করবে বা স্বেচ্ছায় রক্তদান করবে। কিন্তু ওই যে বললাম যে তাদেরকে সংরক্ষণ করে রাখুন, প্রয়োজনে তাদের ব্যবহার করুন। এই সংরক্ষণের প্রশ্ন থেকে আমার একটা জিনিস মাথায় এলো হঠাৎ করে, যে আমি বহু সময় বহু ঠাকুমা পিসিমাকে বলতে শুনেছি, না না রক্ত দিস না, রক্তটাকে জমিয়ে রাখ, শরীরে শক্তি হবে। তো আবার বহু সময় আপনারা বলেন বিভিন্ন জায়গায় যে রক্ত শরীরে নাকি নষ্ট হয় একটা পর্যায়ে গিয়ে, মানে সেটা দান করলেই বরং শরীরের উপকারিতা। এই প্রসঙ্গে যদি কিছু বলেন। অবশ্যই, যেটা বললে এটা হচ্ছে আমাদের একটা সংস্কারও বলতে পারো, কুসংস্কারও বলতে পারো। আসলে এটা হচ্ছে একটা ধারণা হয়ে রয়েছে যে রক্তটা যদি আমাদের শরীরে থাকে তাহলে সেটা হচ্ছে আরো শক্তি বৃদ্ধি করবে। একদমই না। 120 দিনের মাথায় যে রক্তটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর আমরা জানি রক্তের মধ্যে হচ্ছে তার বেশিরভাগ অংশটাই হচ্ছে জলীয় অংশ, যেটাকে প্লাজমা বলে, এবং বাকি যে অংশটা রয়েছে তার মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং কিছু অন্যান্য পদার্থ। ফলে এইগুলো এই যে প্রাচীন যে ধারণা যে হচ্ছে রক্ত শরীরে থাকলে বলবৃদ্ধি ঘটবে, একেবারেই ভ্রান্ত ধারণা। এই অনুষ্ঠান শুনে আশা করি অনেকেই তাদের মনোভাব পরিবর্তন করেছেন, কিংবা যারা রক্ত দেন তারাও হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দিক তাদের তুলে ধরতে পেরেছে তাদের কাছে। এবার আমি শেষমেশ আপনার কাছে জানতে চাইবো যে ধরুন এই অঞ্চলে যেসব মানুষরা শুনছেন, সাধারণ মানুষ কিংবা সংগঠকরা, ক্লাবের বিভিন্ন মানুষরা শুনছেন, তারা যদি রক্তদান শিবির তাদের নিজেদের এলাকায় করতে চান কিংবা রক্তদান কর্মসূচির সঙ্গে বা আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে কিভাবে সূত্রটা আমরা পেতে পারি? ফোন নাম্বারটা লিখে নেবেন 033-2418-2698। আমার নাম অভিজিৎ রায়। যোগাযোগ করবেন। নাম্বারটা আরেকবার যদি বলেন। 033-2418-2698। এই রক্তদান আন্দোলন আরও গৌরবময় ইতিহাসের সাক্ষী হোক এবং আপনাদের এই জয়ধ্বজা আরও উঁচুতে উঠতে থাকুক, এই আশা নিয়ে, এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। এবং সবশেষে জানতে চাইবো, রিসেন্টলি আপনাদের একটি অনুষ্ঠান হচ্ছে না, ওটাই এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। কেমন লাগলো বলুন এই অনুষ্ঠান? আমার নাম্বার 24146060। আমি আবার বলছি 24146060। আজকে আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে ছিলেন শ্রী অভিজিৎ রায় এবং আমি ছিলাম টিনটিন। শুনছিলেন আলোচনা অনুষ্ঠান কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। সবশেষে আপনাকে প্রশ্ন করবো যে আপনাদের একটু রিসেন্টলি একটি কর্মসূচি রয়েছে, সেই সম্বন্ধে যদি একটু মানুষকে বলেন। আমরা আগামী 21শে আগস্ট গাঙ্গুলিবাগান কলতান কমিউনিটি হলে একটা রক্তদান শিবির সেটা হচ্ছে করতে চলেছি। শুধু রক্তদান শিবির বলে না, আমরা, আপনারা জানেন 10 সাল থেকে, আগস্ট মাস থেকে 2011 সালের আগস্ট মাস পর্যন্ত আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম বর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রচার অভিযান, তাদের স্মরণ করা, তাদের কাজকর্মকে জনমানসে প্রচারের লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেভাবে কাজ করেছে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিন আমরা সেখানে একটা আলোচনা সভা এবং তার সাথে একটা স্বেচ্ছা রক্তদান শিবির আমরা চাইছি। এতদ অঞ্চলের সকল মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই আসুন। যুব মানুষদের, যুব সমাজের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন, সেদিন রক্তদান করুন এবং বিজ্ঞান মঞ্চের প্রসার, লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব, এই আশা আপনাদের কাছে আমরা রাখছি।
এবং একই সাথে বলবো সেদিন কিন্তু আমাদের উৎসাহ দেওয়ার জন্য আরও অনেকে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্যের সভাপতি শঙ্কর চক্রবর্তী, থাকবেন বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র, থাকবেন সুবিমল সেন, থাকবেন পবিত্র সরকার, থাকবেন ফুটবলার সুকুমার সমাজপতি, আরও অনেকে। আমরা চেষ্টা করছি যদি আরও অনেক মানুষ, বিশিষ্ট মানুষ, বিভিন্ন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের কাছেরই বিশ্ববিদ্যালয়, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর দুজনেই কিন্তু সেদিন আমাদের পাশে এসে দাঁড়াবেন। আসুন আমরা সবাই মিলে সেখানে একসাথে মিলে রক্তদান করি। সকলকে এই আবেদনটা আমরা রাখবো। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমি প্রদীপ ব্যানার্জি বলছি। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনারা আমার ছোট ছোট ভাই বোনেরা যারা খেলাধুলোকে ভালোবাসেন, খেলার প্রতি প্রেম রয়েছে, তারা শুনতে পারেন। আমরা বিশিষ্ট খেলা নিয়ে, বিভিন্ন খেলা নিয়ে আলোচনা করি এবং একটা আপ্রাণ চেষ্টা চলছে যাদবপুর ইনস্টিটিউট থেকে আমার খেলোয়াড় বন্ধুরা এবং খেলা ক্রীড়া প্রেমিক বন্ধুরা, তারা দারুণ চেষ্টা করছে যাতে খেলাকে প্রমোট করা যায়, উন্নতি করা যায়। এখন এই রেডিও স্টেশনটা উন্নতি করতে গেলে তাদের জন্য তোমাদের শুধু গান শুনলেই চলবে না, এদের সঙ্গে যে ক্রীড়া সম্বন্ধে আলোচনা হবে সেগুলো শুনতে হবে। আমার মনে হয় দারুণ উন্নতি হবে। অল দ্য বেস্ট। আমি তোমাদের সবাইকে শুভকামনা করছি। তোমরা কাইন্ডলি শোনো, রেডিও থেকে অনেক কিছু তোমরা শুনতে পারবে, শিখতে পারবে এবং তোমাদের দারুণ উন্নতি হবে। অনুগ্রহ করে তোমরা রেডিওটা শোনো।